দেখো, আজকে আমরা আলোচনা করব হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড। তা হাইড্রোজেন বন্ড কখন হয় মাথায় রাখবে, যদি কোনো অণুতে হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে এবং সেই হাইড্রোজেন পরমাণুটা যদি তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, যেমন হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন, এই তিনটে মৌলের সঙ্গে যদি যুক্ত থাকে, তখন দেখা যায় যে হাইড্রোজেন পরমাণুটা ওই অণুমধ্যস্থ কোনো অংশ বা অন্য কোনো অণুর যদি আবার ওরকম তড়িৎ-ঋণাত্মক কোনো পরমাণু নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন কাছাকাছি থাকে, তার সঙ্গে একটা দুর্বল তড়িতাকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়। তা এই যে দুর্বল তড়িতাকর্ষণ বল যেটা কাজ করছে, সেই তড়িতাকর্ষণ বলকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন। তাহলে কি বলছি? হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু, সেগুলো কি কি? নাইট্রোজেন, অক্সিজেন ও ফ্লোরিন, এই তিনটের সঙ্গে যুক্ত থাকতে হবে। পরমাণু সঙ্গে যুক্ত থাকলে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। তাহলে এই হাইড্রোজেন বন্ধনটা আসলে কেন এদের সঙ্গে থাকলে সৃষ্টি হচ্ছে, কেন তড়িতাকর্ষণ বল কাজ করছে, সেটা আমরা বুঝব। দেখো, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন এগুলো হচ্ছে তীব্র তড়িৎ-ঋণাত্মক। তার জন্য নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, অক্সিজেনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে বা ফ্লোরিনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে এই কোভালেন্ট বন্ডে ইলেকট্রন পেয়ারগুলো মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা, তার দিকে কিছুটা সরে যায়। তাহলে নাইট্রোজেনের দিকে সরে গেলে নাইট্রোজেনটা হবে মাইনাস, হাইড্রোজেনটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে দুটো মেরুর সৃষ্টি হচ্ছে তিনটা ক্ষেত্রে। এবার এই হাইড্রোজেন যদি পার্শ্ববর্তী কোনো তড়িৎ-ঋণাত্মক পরমাণু, যেমন ধরো আর একটা NH বন্ড আছে, কি ধরো আর একটা OH বন্ড আছে, সবসময় একটার সঙ্গে হতে হবে, একই জাতীয় থাকতে হবে তার কোনো মানে না। এখানে ধরো FH আছে, এখানে ধরো OH থাকবে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে দেখো মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস। তাহলে এই যে হাইড্রোজেনটা ইলেকট্রোপজিটিভ পার্ট আর এই যে ইলেকট্রোনেগেটিভ পার্ট, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, যে আকর্ষণ বলের দ্বারা এরা সংগুণিত অবস্থায় থাকছে, কাছাকাছি থাকার চেষ্টা করবে। তাহলে এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধন মানে মাথায় রাখবে একটা দুর্বল তড়িতাকর্ষণ বল, যে বলটা সৃষ্টি হচ্ছে যদি হাইড্রোজেন পরমাণু তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের সঙ্গে যুক্ত থাকে, তখন ওই হাইড্রোজেন পরমাণু নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন পার্শ্ববর্তী অণুর বা অণুমধ্যস্থ কোনো অংশ যদি থাকে, তখন দেখা যাচ্ছে যে একটা তড়িতাকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। সেই তড়িতাকর্ষণ বলটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড। দেখুন, এই হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। এক নম্বর প্রকারভেদ হচ্ছে তোমার অন্ত আণবিক বা অণুমধ্যস্থ, ইংরেজিতে বলা হয় ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড।
আর 2 হচ্ছে অন্তর আণবিক বা ভিন্ন ভিন্ন অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন বা ইংরেজিতে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, একটা হচ্ছে ইন্টারমলিকুলার। আমরা এর উদাহরণ দেখব, উদাহরণ দেখলে বিষয়টা পরিষ্কার হবে। ইন্ট্রামলিকুলার বা অন্ত আণবিক বা অনুমধ্যস্থ নাম থেকেই বুঝতে পারছো যে হাইড্রোজেন বন্ধন যদি একটা অণুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, একটা অণুরই বিভিন্ন অংশের মধ্যে হয়, তখন সেটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে যে হাইড্রোজেন বন্ধন একটি অণুর মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ একটি অণুর দুটি ভিন্ন অংশে গঠিত হয়, তাকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বলে। এবার আমরা একটা উদাহরণে আসি। দেখো, একটা অর্গানিক কম্পাউন্ড নিচ্ছি, এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল। তাহলে এই অণুতে আমরা কি দেখতে পাচ্ছি যে এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আছে, অর্থাৎ এধারে মাইনাস এধারে প্লাস চার্জ তৈরি হয়েছে, এবং এই অণুতেই দেখো একটা NO2 বন্ড, NO2 পার্ট আছে যেখানে নাইট্রোজেন অক্সিজেন আছে। তাহলে এখানেও তড়িৎ পার্থক্য আছে। তাহলে এই হাইড্রোজেনটা হয়ে গেছে প্লাস, এই অক্সিজেনটা মাইনাস, এর একই রকমভাবে এই অক্সিজেনটা মাইনাস। তাহলে এই হাইড্রোজেন আর এই অক্সিজেনের মধ্যে আমরা একটা হাইড্রোজেন বন্ডিং দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে কিন্তু একটা অণুরই দুটো ভিন্ন অংশের মধ্যে আমরা হাইড্রোজেন বন্ডিং দেখতে পাচ্ছি। তার জন্য এটাকে বলছি আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। আবার দেখো এই একটা কম্পাউন্ড লিখলাম, এটার নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এই অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড এর ক্ষেত্রে দেখবো অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে আর এই পাশে অক্সিজেন আছে। তাহলে এই হাইড্রোজেন আর এই অক্সিজেন এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড সৃষ্টি হচ্ছে। তাহলে এরকম হাইড্রোজেন বন্ডিংকে বলবো আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা অনুমধ্যস্থ বা অন্ত আণবিক। তাহলে একটা অণুরই দুটো ভিন্ন অংশের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন দেখতে পাওয়া যায়, তখন সেগুলোকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর দ্বিতীয় আমরা আলোচনা করব অন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন। অন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন বা ইংরেজিতে বলে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। অন্তর আণবিক বা ইন্টারমলিকুলার কথার অর্থ, যদি এই হাইড্রোজেন বন্ধনটা দুটো ভিন্ন অণুর মধ্যে সংগঠিত হয়,
দুটো ভিন্ন ভিন্ন অণুর মধ্যে থাকে, তখন এই হাইড্রোজেন বন্ধনকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। তাহলে যদি হাইড্রোজেন বন্ধন দুটি ভিন্ন অণুর মধ্যে হয়, তবে সেই হাইড্রোজেন বন্ধনকে অন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন বলা হয়। যদি হাইড্রোজেন বন্ধনটা দুটো ভিন্ন অণুর মধ্যে হয়, তবে সেই বন্ধনকে আমরা বলবো অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। দেখো আমরা কোন কোন ক্ষেত্রে দেখতে পাই, অনেক ক্ষেত্র আছে। খুব সহজ উদাহরণ, যেমন ধরো জল। H2O মলিকিউলে দেখো অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে। এবার জলের অণু মানে একটা জলের অণু তো ডিস্টিংগুইশ করা যায় না, অসংখ্য জলের অণু থাকবে। তাহলে যখন আর একটা পাশে জলের অণু থাকবে, তাহলে এরকমভাবে ধরো জলের অণু আছে, তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন, তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস করে দিলাম। এবার দেখো এই হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে। তাহলে এটা একটা আলাদা অণু, এটা একটা আলাদা অণু, তাহলে দুটো ভিন্ন অণুর মধ্যে হলো। তাহলে এটাকে বলবো কি অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। আবার ধরো অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে তুমি দেখতে হবে। তাহলে অ্যামোনিয়া, নাইট্রোজেন হাইড্রোজেন আছে, আমি বলেছি তিনটে অ্যাটমের সঙ্গে হাইড্রোজেন থাকলে হবে, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, তাহলে এখানেও হবে। তাহলে আর একটা অ্যামোনিয়া মলিকিউল নিলে, তাহলে এই নাইট্রোজেন মাইনাস, এই হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস, এখানে এটা মাইনাস, এগুলো ডেল্টা প্লাস। তাহলে এই হাইড্রোজেন আর এই নাইট্রোজেন, তার এদের মধ্যেও একটা তড়িতাকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। তাহলে এই অ্যামোনিয়া অণুর মধ্যেও আমরা যে হাইড্রোজেন বন্ধন দেখতে পাচ্ছি দুটো ভিন্ন অণুর মধ্যে, তার জন্য এটাকে আমরা বলছি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। আবার দেখো HF অণু, হাইড্রোজেন ফ্লোরাইড, H বন্ড F, H বন্ড F, H বন্ড F, H বন্ড F, এরকমভাবে লিখলাম। এবার কি হচ্ছে, এই হাইড্রোজেন আর ফ্লোরিন, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই ফ্লোরিন আর এই হাইড্রোজেন, তার মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং, এই ফ্লোরিন আর এই হাইড্রোজেন, তার মধ্যে হাইড্রোজেন বন্ডিং, এই ফ্লোরিন এই হাইড্রোজেন, তার মধ্যে হাইড্রোজেন বন্ডিং। তাহলে আমরা কি দেখছি, এটা একটা অণু, এটা একটা অণু, এটা একটা অণু, এটা একটা অণু। তাহলে এইরকমভাবে HF মলিকিউলগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি ভিন্ন ভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনটা সৃষ্টি হচ্ছে। তাহলে ভিন্ন অণুর মধ্যে যখনই হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে, সেই হাইড্রোজেন বন্ধনকে আমরা বলছি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এবার দেখো এই হাইড্রোজেন বন্ধন থেকে আমরা প্রকারভেদ শিখলাম। এবার হাইড্রোজেন বন্ধন থেকে আমরা বিভিন্ন যৌগের স্থায়িত্ব, তারপরে তোমার অম্লক্ষারের চরিত্র, তারপরে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, হ্যাঁ, এই সমস্ত কিছু অনেক ঘটনাকে ব্যাখ্যা করা যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি, H2O তরল, কিন্তু H2S গ্যাসীয় কেন? এরকম প্রশ্ন দিয়ে দিল তো। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তার জন্য দুটো ভিন্ন অণুর মধ্যে এরকমভাবে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হচ্ছে। কিন্তু তোমার যখনই H2S নিচ্ছি, তখন তো সালফারের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে সালফারের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকলে সালফারের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু কম, অক্সিজেনের তুলনায় কম যথেষ্টই, তাহলে এই সালফার আর হাইড্রোজেন খুব বেশি চার্জ সেপারেশন হয় না, অর্থাৎ মাইনাস প্লাস যে পোলগুলো তৈরি হয় সেখানে কিন্তু প্লাস মাইনাসের পরিমাণ খুব কম থাকে। তার জন্য এর প্লাস আর এর মাইনাস এর মধ্যে খুব একটা তীব্র তড়িৎাকর্ষণ বল সৃষ্টি করতে পারছে না,
যা হাইড্রোজেন বন্ধন সৃষ্টিতে সাহায্য করবে। তাহলে আমরা দেখছি কি যে জলের অণুর ক্ষেত্রে অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে, তার জন্য জলের অণুগুলো কী হচ্ছে, সংগুণিত অবস্থায় থাকছে, কাছাকাছি থাকছে এবং তরল রূপে অবস্থান করছে। আর H2S হাইড্রোজেন সালফাইড এটা কি হচ্ছে, তোমার হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে না, ফলে অণুগুলো সংগুণিত অবস্থায় থাকছে না, দূরে দূরে থাকছে এবং গ্যাসীয় অবস্থায় অবস্থান করছে। তাহলে মাথায় রাখবে জলের অণুর মধ্যে অন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, যে কারণে দুটি ভিন্ন জলের অণুর মধ্যে আকর্ষণ বল তীব্র হয়, তাই অণুগুলি সংগুণিত অবস্থায় থাকে ও তরল হয়। কিন্তু H2S এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়, তাই অণুগুলি সংগুণিত অবস্থায় থাকতে পারে না, তাই গ্যাসীয়। বুঝতে পারলে? তাহলে যেখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেখানে সংগুণিত অবস্থায় থাকছে, তার জন্য কাছাকাছি থাকছে, তার জন্য তরল হচ্ছে। আর H2S এর ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন বন্ধনটাই সম্ভব হচ্ছে না, তার জন্য এগুলো সংগুণিত অবস্থায় থাকতে পারছে না, এগুলো দূরে দূরে অণুগুলো থাকছে, তার জন্য আমরা বলছি কি গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাসীয় অণু। আবার দেখো একই রকমের প্রশ্ন, HF তরল কিন্তু HCl গ্যাসীয় কেন? এর উত্তর তোমরা নিজেরাই পারবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, লেখাটা ওই আগের মতন করে লিখে নেবে। তাহলে HF এ তোমরা দেখলে যে এরকম হাইড্রোজেন ফ্লোরাইড অণুর মধ্যে এরকম অর্ডারেই থাকে, এরকম তোমার এই ক্রস ক্রস করেই থাকে। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, যে কারণে অণুগুলো সংগঠিত অবস্থায় থাকছে এবং তরল রূপে অবস্থান করছে। কিন্তু তুমি যদি HCl নাও, তাহলে হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকলে আর একটা যদি আমি HCl অণু নিই, তার মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হচ্ছে না। তাহলে হাইড্রোজেন বন্ধন যদি গঠন সম্ভব না হয়, তাহলে আমরা দেখব কি যে HCl মলিকিউলগুলো সংগঠিত অবস্থায় থাকবে না, তাই গ্যাসীয় অবস্থায় থাকছে। আবার দেখো NH3 গ্যাসকে চাপ দিলে সহজেই তরল হয়ে যায় কেন? NH3 গ্যাসকে যদি আমরা চাপ দিই তাহলে দেখা যায় খুব সহজে তরল হয়, তরলীকরণটা সহজ হয়। কেন হয়? কারণ কি, অ্যামোনিয়া অণুর মধ্যে আমরা এরকম ইন্টারমলিকুলার বা অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দেখতে পাচ্ছি। তাহলে অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন থাকার ফলে কী হচ্ছে, অণুগুলো এমনিতেই কাছাকাছি আছে, আর যদি আমি একটু বল প্রয়োগ করি তাহলে অণুগুলো আরও ঘনসন্নিবিষ্ট হচ্ছে, আর ঘনসন্নিবিষ্ট হওয়ার ফলে গ্যাস থেকে তরলে রূপান্তরিত হচ্ছে। তাহলে কী লিখব?
যে অ্যামোনিয়া অণুতে অন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, যার ফলে অণুগুলি খুব কাছাকাছি থাকে, তাই অল্প চাপ প্রয়োগেই গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় চলে আসে। আবার দেখো আমরা আরেকটা উদাহরণ বলি, সেটা হচ্ছে ইথানল ও ডাইমিথাইল ইথার কোনটির স্ফুটনাঙ্ক বেশি? তাহলে ইথানল আর ডাইমিথাইল ইথার এদের যদি তুমি গঠন দেখো তাহলে কিন্তু উত্তর পেয়ে যাবে। এবং তোমরা জানো যে ইথানল আর ডাইমিথাইল ইথার এ দুটো কিন্তু একটা সমবয়ব যৌগ। এগুলো হচ্ছে সমবয়ব যৌগ, অর্থাৎ এদের ফর্মুলা একই, যৌগগুলো আলাদা। ইথানল ফর্মুলা হচ্ছে CH3CH2OH আর ডাইমিথাইল ইথার হচ্ছে CH3O CH3, ক্লাস 10-এ পড়েছো। এবং উভয়েরই ফর্মুলা দেখো C2H6O, সমবয়ব যৌগ। কিন্তু ইথানলের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আছে, তার ফলে আর একটা ইথানল অণু তুমি যদি নাও তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন বন্ডিং সৃষ্টি হচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়ার ফলে অণুগুলো কি হচ্ছে, কাছাকাছি থাকছে, তার জন্য আকর্ষণ বল তীব্র হচ্ছে, ফোটানোর জন্য বেশি তাপমাত্রা প্রয়োজন হচ্ছে। কিন্তু তুমি যদি ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে দেখো, তাহলে দেখো অক্সিজেনের সঙ্গে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন না থাকার জন্য ডাইমিথাইল ইথার অণুতে হাইড্রোজেন বন্ধন গঠন করাটা সম্ভব হচ্ছে না। তাহলে লিখব কি, ইথানল অণুতে OH মূলক অবস্থান করায় অন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, ফলে ইথানলের স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু ডাইমিথাইল ইথার অণুতে অক্সিজেন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত না থাকায় হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। তার জন্য আমরা দেখি কি, যে ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কম। সেই কারণে ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কম হয়। বুঝতে পারলে? তাহলে যার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে, আর যার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না তার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে।
আবার দেখো একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, অর্থ হাইড্রক্সি বা অর্থ নাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনল কোনটির স্ফুটনাঙ্ক বেশি? অর্থনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল এই দুটোর মধ্যে কোনটা স্ফুটনাঙ্ক বেশি তোমাকে বিচার করতে হবে। তো তোমরা একটু আগে দেখলে অর্থনাইট্রোফেনল তার গঠন দেখিয়েছি যে ওইচ গ্রুপ বেঞ্জিন বলে যেখানে আছে তার ঠিক পাশের পজিশনে যদি একটা NO2 গ্রুপ থাকে তখন সেটাকে বলা হচ্ছে অর্থনাইট্রোফেনল। তার স্ট্রাকচারটা কেমন একটু আগে দেখলে, এখানে OH আর এখানে NO2, তাহলে এটাকে বলবো অর্থ নাইট্রোফেনল। আর প্যারানাইট্রোফেনল কিরকম, এইখানে OH, প্যারা মানে বিপরীত অবস্থানটাকে আমরা প্যারা বলি। এগুলো আমাদের জৈব রসায়নের আলোচনায় আছে, তোমরা যখন জৈব রসায়ন পড়বে তখন অর্থ, মেটা, প্যারা এই সমস্ত নিয়ে আলোচনা হবে, খুব একটা কঠিন কিছু না। তাহলে এই যে দুটো ভিন্ন অণু আমরা নিয়েছি প্যারানাইট্রোফেনল, তাহলে এদের মধ্যে দেখো অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে এই OH গ্রুপ আর NO2 গ্রুপ কাছাকাছি থাকার জন্য এখানে একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে, কিন্তু এখানে দেখো OH আর NO2 অনেক দূরে দূরে আছে, তাহলে এখানে অন্ত আণবিক হবে না। তাহলে এখানে কিভাবে হাইড্রোজেন বন্ধন হচ্ছে লক্ষ্য করো। তাহলে আমি যদি আর একটা অর্থনাইট্রোফেনল অণুকে নিই, তাহলে দেখো দুটো ভিন্ন অণুর মধ্যে এখানে হাইড্রোজেন বন্ডিং সৃষ্টি হচ্ছে। একই রকমভাবে এটার সঙ্গে আর একটা প্যারানাইট্রোফেনলের বন্ডিং হবে, তার সঙ্গে আর একটা, তাহলে কী হচ্ছে প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য অনেক সংখ্যক NO2 গ্রুপ পর যুক্ত হচ্ছে, তার জন্য দেখা যাচ্ছে এদের স্ফুটনাঙ্কটা যথেষ্ট বেশি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু দেখো পাশের অণুর সঙ্গে কোনো যোগাযোগ নাই, তুমি যদি আর একটা অর্থনাইট্রোফেনল অণু আঁকো তাহলে তার ক্ষেত্রেও দেখো এই হাইড্রোজেন বন্ডিংটা এইটার মধ্যেই সীমাবদ্ধ। তাহলে এটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা যদি পাশের অণুর সঙ্গে যদি কোনো যোগাযোগই না থাকে, তাহলে এর সঙ্গে এর যোগাযোগ নাই, তাহলে এই মলিকিউলগুলোকে ফোটানোর জন্য কম শক্তি প্রয়োজন হবে, কারণ অণুগুলোর মধ্যে বন্ডিং নাই। কিন্তু এখানে কি হচ্ছে ভিন্ন অণুর মধ্যে বন্ডিং হচ্ছে, তাহলে ভিন্ন অণুর মধ্যে বন্ডিং হওয়ার জন্য দেখা যায় যে প্যারানাইট্রোফেনল এর স্ফুটনাঙ্কটা অর্থনাইট্রোফেনলের থেকে অনেকটা বেড়ে যায়। তাহলে যদিও দুটোরই আণবিক গুরুত্ব একই, সমবায়ব যৌগ, কিন্তু অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে এই অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন আর প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে অন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন। এই কারণের জন্য দেখা যাচ্ছে যে প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থনাইট্রোফেনল অপেক্ষা বেশি হচ্ছে। তাহলে মাথায় রাখবে যে অর্থনাইট্রোফেনলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, যে কারণে দুটি ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল কাজ করে না। তাই অর্থনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক কম।
আর প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে আমরা দেখছি কি প্যারানাইট্রোফেনল অণুতে অন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, যে কারণে দুটি ভিন্ন অণুতে তীব্র আকর্ষণ বল কাজ করে। তাই স্ফুটনাঙ্ক বেশি হয়। বুঝতে পারলে? তাহলে এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের বইয়েও অনেকগুলো আলোচনা করা আছে, আস্তে আস্তে দেখবে। আমরা আরও কিছু উদাহরণ আলোচনা করব। দেখো, আমরা জানি যে সমযোজী যৌগ জলে অদ্রাব্য, কিন্তু কার্বোহাইড্রেট মলিকিউল গ্লুকোজ, ফ্রুক্টোজ এই সমস্ত অণুগুলো দেখা যায় জলে অধিক মাত্রায় দ্রাব্য। গ্লুকোজ, চিনি এসবগুলোকে জলে দিলে কী হয়? সঙ্গে সঙ্গে গলে যায়। কিন্তু গ্লুকোজ, চিনি এগুলো তো আয়নীয় যৌগ নয়, এগুলো তো সব সমযোজী যৌগ, কোভ্যালেন্ট মলিকিউল। তাহলে সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও কেন এরকম ঘটনা ঘটছে সেটা আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। তাহলে কি বলছি, গ্লুকোজ অণু, গ্লুকোজ, ফ্রুক্টোজ, চিনি যাই দেখ একই প্রশ্নের উত্তর। গ্লুকোজ অণু সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে অধিক মাত্রায় দ্রাব্য কেন? তাই গ্লুকোজ অণুর যে সংকেত, মাথায় রাখবে এরকম সংকেত হয় দেখো এই অণুতে কিন্তু অনেকগুলো OH গ্রুপ দেখতে পাওয়া যাচ্ছে, OH মূলক অবস্থান করছে। তাহলে এই OH মূলক থাকায় যখন আমরা জলে দিচ্ছি, জলের অণুর সঙ্গে এখানে অনেক সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। তাহলে যেহেতু এরকম এক্সেস নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং সৃষ্টি হচ্ছে, অনেক সংখ্যক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে, তার জন্য দেখা যাচ্ছে যে তোমার এই গ্লুকোজ মলিকিউল, সুক্রোজ মলিকিউল, ফ্রুক্টোজ মলিকিউল, এরকম কার্বোহাইড্রেট মলিকিউলগুলো জলে অধিক মাত্রায় দ্রাব্য। তাহলে মাথায় রাখবে কার্বোহাইড্রেট অণুতে অনেকগুলি OH মূলক অবস্থান করে। OH মূলক অবস্থান করে, তাই জলের অণুর সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম হয়, সেই কারণেই কার্বোহাইড্রেট অণু সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে অধিক মাত্রায় দ্রাব্য। তাহলে কার্বোহাইড্রেট অণুগুলো সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও
জলে অধিক মাত্রায় দ্রাব্য হচ্ছে, তার কারণই হচ্ছে অসংখ্য হাইড্রোজেন বন্ধন। যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো তাহলে কিন্তু সমযোজী যৌগ হওয়ায় এগুলোর জলে দ্রাব্যতার কোনো সম্ভাবনা থাকতো না, কিন্তু এই অধিক সংখ্যক হাইড্রোজেন বন্ধনের জন্যই যৌগগুলো জলে দ্রাব্য হয়ে যাচ্ছে। আবার দেখো এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি। KHF2 পটাশিয়াম বাইফ্লুরাইড বলা হয় এটাকে, KHF2 লবণের অস্তিত্ব আছে, কিন্তু KHCl2 লবণের অস্তিত্ব নাই। ব্যাখ্যা। তাহলে KHCl2 লবণটা আমরা পাই, প্রকৃতিতে আছে, কিন্তু বলা হচ্ছে কি KHF2 এই লবণটা প্রকৃতিতে অবস্থান করছে না। তাহলে কেন, এই ঘটনার কারণ কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো KHF2 এই লবণটা যদি আমরা ভাঙি তাহলে দেখব K+ আর HF2- এরকম একটা আয়ন তৈরি হচ্ছে, বাইফ্লুরাইড আয়ন দিয়ে K+ আর HF2- আয়ন যুক্ত হয়ে KHF2 হচ্ছে। আর KHCl2 কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব কি K+ আর HCl2- বাইক্লোরাইড আয়ন থাকতে হবে। তো এখন দেখতে হবে এই বাইফ্লুরাইড আয়ন আর বাইক্লোরাইড আয়নের মধ্যে দুটোই কি স্থায়ী, না কোনোটা বেশি স্থায়ী কোনোটা কম স্থায়ী? যেটা কম স্থায়ী হবে সেটার ক্ষেত্রে দেখব কি তৈরি হওয়া সম্ভব নয়। তা লক্ষ্য করো এই যে HF2- এইটার ক্ষেত্রে আমরা এরকম হাইড্রোজেন বন্ডিং দেখতে পাচ্ছি। হাইড্রোজেনের সঙ্গে যেহেতু ফ্লোরিন যুক্ত আছে তাহলে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে। তাহলে HF2- এই আয়নটা কি হচ্ছে, স্থায়িত্ব অর্জন করতে পারছে। কিন্তু তুমি যদি এখানে দেখো তাহলে এইখানে তো এরকম হওয়া সম্ভবই নয়, এরকম অসম্ভবই নয়। তার কারণ কি, এখানে তো ফ্লোরিন ছিল বলে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এখানে তো ক্লোরিন আছে। তো ক্লোরিন থাকলে কি হাইড্রোজেন বন্ডিং হয়? ক্লোরিন থাকলে হাইড্রোজেন বন্ডিং হয় না। তাহলে এটা যদি গঠনই না হয় তাহলে এই আয়নটারই মাথায় রাখবে অস্তিত্ব নাই। তাহলে এই আয়নই যদি না থাকে তাহলে এই লবণটারও অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা কি বলবো যে বাইফ্লুরাইড আয়নটা HF2- বাইফ্লুরাইড আয়নটা হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য স্থায়ী। তার জন্য K+ এর সঙ্গে যুক্ত হলে পটাশিয়াম বাইফ্লুরাইড লবণ গঠন করতে পারছে। কিন্তু বাইক্লোরাইড আয়ন HCl2- এই লবণটা তৈরি হতে পারছে না, এই আয়নটা তৈরি হতে পারছে না, কারণ এখানে হাইড্রোজেন বন্ধন গঠন হচ্ছে না। তাহলে মাথায় রাখবে HF2- আয়নটি হাইড্রোজেন বন্ধনের জন্য স্থায়িত্ব লাভ করে, তাই K+ আয়নের সঙ্গে যুক্ত হয়ে KHF2 লবণ গঠন করে। কিন্তু HCl2- আয়নে হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়, তাই HCl2- আয়নের অস্তিত্ব নাই। তাই KHCl2 লবণটি পাওয়া যায় না। খুব ভাইটাল প্রশ্ন, একটু লক্ষ্য রাখবেন যে KHF2 লবণটা আছে কিন্তু KHCl2 লবণটা প্রকৃতিতে অবস্থান করছে না কেন? তাহলে HCl2- আয়নটাই নাই,
HCl2 মাইনাস আয়নটা নাই বলে KHCl2 লবণটাও নাই, আর এখানে HF2 মাইনাস আয়নটা আছে বলে KHF2 লবণটাও আছে। তাহলে আমরা বিভিন্ন যৌগের স্থায়িত্ব সম্বন্ধেও এখান থেকে ব্যাখ্যা করতে পারছি। আবার দেখো আর একটা প্রশ্ন আমরা আলোচনা করি। প্রশ্নটা এরকম যে অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের আম্লিক ধর্ম আর প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের আম্লিক ধর্ম যদি আমরা তুলনা করি তাহলে কোনটা বেশি হবে কোনটা কম হবে? অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড ও প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড কোনটি অধিক আম্লিক ও কেন? অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড আর প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড এই দুটোর মধ্যে কোনটা বেশি আম্লিক? দেখো এদের যদি গঠন আঁকি তাহলে কিন্তু এর উত্তরটা পাওয়া যায়। এটা হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, আর বিপরীত পজিশনে থাকলে এটাকে বলবো প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। তো এটাকে যদি আমরা বন্ডিংগুলো একটু ভেঙে লিখি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো দেখো এইখানে দুখানা OH মূলক আছে, এখানে OH আছে ওইখানে OH আছে। মাথায় রাখবে COOH কিন্তু এই গ্রুপটা অধিক অম্লিক, মানে এখান থেকে H+ নির্গত হয়। COOH গ্রুপ থাকলে তাকে আমরা ওইক অ্যাসিড বলি, তোমরা ক্লাস 10-এ শিখেছো। তা এটাকে যদি আমরা জলের মধ্যে দিয়ে দিই তো দেখা যায় এখানে এরকম তৈরি হয়, H2+ এর সঙ্গে H+ যুক্ত হচ্ছে, তাহলে কোথা থেকে আসছে? এইখান থেকে। আর তৈরি হচ্ছে OH C ডবল বন্ড O মাইনাস, আর এখানেও H2+ গঠন হচ্ছে, আর OH C ডবল বন্ড O মাইনাস। এখন কোনো একটা মলিকিউল থেকে যদি H+ বেরিয়ে যায়, নতুন ধারণা একটা, অন্য চ্যাপ্টারের বিষয়, আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়বো, এখন বলে রাখি, কোনো একটা অণু থেকে যদি H+ আয়ন বেরিয়ে যায় তাহলে যে অ্যানায়ন গঠন হয় সেই অ্যানায়নকে বলা হয় তার অনুবন্ধী ক্ষার। তাহলে এইটা থেকে এই অ্যানায়নটা পেয়েছে, H+ এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। আবার এটা থেকে এই H+ বেরিয়ে গেছে, দেখো এখান থেকে H+ বেরিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। তা এই অনুবন্ধী ক্ষারের আবার স্থায়িত্ব অ্যাসিডের অম্লত্ব ব্যাখ্যা করার ক্ষেত্রে কাজে লাগে। তো দেখো এই যে অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড এর যে অনুবন্ধী ক্ষার, এই অনুবন্ধী ক্ষারের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারছে। কিন্তু প্যারাহাইড্রক্সির ক্ষেত্রে দেখো এই H আর এই O অনেক দূরে আছে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধনটা সম্ভব নয়, অন্তর্ণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়। তাহলে যেহেতু অর্থ হাইড্রক্সি বেঞ্জালডেহিডের ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারের স্থায়িত্ব হাইড্রোজেন বন্ধনের জন্য বেশি, তার জন্য অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড অপেক্ষা অধিক আম্লিক হবে। তাহলে মাথায় রাখবে কোনো অ্যাসিডের অম্লত্ব তার
হারের স্থায়িত্বের ওপর নির্ভর করে, যার অনুবন্ধী হার বেশি স্থায়ী সেটি অধিক আম্লিক। এই পয়েন্টটা মাথায় রেখো। প্রশ্ন লেখার জন্য এরকমভাবে পয়েন্ট লেখার দরকার নেই, উত্তরের জন্য আমি বিষয়টা জানানোর জন্য পয়েন্টটা লিখলাম। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, মুছে দিলাম স্ট্রাকচার, তোমাদের খাতায় করা আছে। তাহলে এখন দেখতে পাচ্ছি কি যে অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডে অ্যাসিডের অনুবন্ধী ক্ষার অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের জন্য বেশি স্থায়ী, কিন্তু প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডে অন্তঃআণবিক হাইড্রোজেন গঠিত হয় না, হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। তাই অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড অধিক আম্লিক। বোঝা গেল? তাহলে এই যে উদাহরণগুলো আলোচনা করলাম, এই উদাহরণগুলো দেখবে। তোমাদের হাইড্রোজেন বন্ধন বিষয়টা খুব একটা জটিল নয়, কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশান আছে। তোমাদের বই পড়বে, বইয়ে আরও অনেক অ্যাপ্লিকেশান পাবে, অসুবিধা হলে আমাকে বলবে। আর মোটামুটি এই অ্যাপ্লিকেশান যেগুলো আলোচনা করলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান হাইড্রোজেন বন্ডিংয়ে। তাহলে হাইড্রোজেন বন্ডিং কাকে বলে সেটা মাথায় রাখবে। যদিও তোমাদের সংজ্ঞা হিসাবে কোনোদিন প্রশ্ন আসবে না, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ তোমরা দেখলে কোনটায় কী বলছে, আর তার সাপেক্ষে বেশ কিছু প্রয়োগ আমরা আলোচনা করলাম। আর তোমাদের একটা টপিক থাকলো, নেক্সট একটা ক্লাসে আমাদের চ্যাপ্টার শেষ হবে, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্ব।